আজকেও যেটি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এনসিসির মতো কোনো পর্ষদের চিন্তা বাদ দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি, যেটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও সম্ভবত সিদ্ধান্তটি হয়েছে 10 বছরের মেয়াদটি মেনে নেওয়ার পক্ষে। কিন্তু আজকে যখন আবার এনসিসির পরিবর্তে নতুন একটি কমিটি করা হয়েছে তখন ওটি থাকলে বিএনপি 10 বছরের প্রস্তাবটি মেনে নেবে না এমনটি বলছে। একটু আপনার কাছে জানতে চাইছি যে দুটি বিষয় তো আসলে আলাদা, মানে এটি দ্বারা আপনারা দুইটিকে এক করে চাওয়ার পেছনে আসলে কী মানে থাকতে পারে? যে যদি কেউ বাধা দেয় তাহলে ক্ষমতায় আমি অগণিত সময় থাকবো, কিন্তু যদি আমাকে কেউ বাধা কোনো নির্বাহী কাজে না দেয় তাহলে আমি 10 বছর অর্থাৎ নির্বিঘ্ন ক্ষমতা ভোগ করতে চান, এরকম কিছু কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আলোচনা শুনছেন তাদেরকে। আসলে আপনি যে প্রশ্নটা করলেন সেটা সালাউদ্দিন আহমেদ এটা একটু ব্যাখ্যাও দিয়েছেন। আপনি যদি তার পুরো কথোপকথনটা দেখেন সেখানে অন্য একজন সম্মানিত রাজনীতিবিদ তাকে প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি। বিষয়টা হয়েছে বিএনপি এগ্রি করেছে মূল বিষয়টা, সেটা হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রীকে থাকবেন না। এই পয়েন্টটা একটা বড় পয়েন্ট ছিল যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আর এনসিসি নিয়ে যেটা বলছেন এটা কিন্তু প্র্যাকটিক্যাল না। খুব স্পষ্টভাবেই বলি, একটা জিনিস একাডেমিক্যালি খুব সাউন্ড মনে হলেও সেটার ইমপ্লিমেন্টেশন যখন আসে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, এবং সেই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে 17-18 বছরে রাজনীতিকরণ করার মাধ্যমে গোটা দেশটা এমন একটা ভঙ্গুর এবং নড়বড়ে অবস্থায় পৌঁছে গেছে, এই দেশ যখন পরিচালনার দায়িত্ব নির্বাচনের পরে যেই দলই পাক না কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এটা কিন্তু সহজ কাজ নয়। এটা অত্যন্ত কঠিন একটা যুদ্ধ এবং খেয়াল রাখতে হবে যে কোনো রাজনৈতিক দল, যে দল এই নির্বাচনে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতাটা পরিচালনার দায়িত্ব যে দলের কাঁধে পড়বে তারা মূলত জাহান্নামে হাঁটবে। কারণ হলো এই যে সংস্কার আপনি 10 মাস ধরে দেখছেন, সর্বদলীয় ঐকমত্য এক ধরনের থাকার পরেও এই যে এত প্রচেষ্টার পরেও লক্ষ্যযোগ্য সংস্কার কিন্তু খুব বেশি আনা সম্ভব হয়নি। এবং আপনাকে মনে রাখতে হবে যে কোনো সংস্কার সবসময় অত্যন্ত জটিল একটা কাজ। সেখানে আপনি এই যে যখন এই প্রপোজালগুলো আসে এনসিসি কিংবা নিয়োগ নিয়ে যেটা কথা হচ্ছে, এগুলো কিন্তু খুব লং টার্ম চিন্তা ভাবনা প্রসূত বলে আমার ব্যক্তিগত মত না। আমি সংবিধান বিশেষজ্ঞ নই। আমার জায়গায় আপনি যদি কাউকে ডাকতেন যিনি আরো ভালো বলবেন, তার কথাটা আলাদা। আমি আপনাকে একটা রাজনৈতিক ফিলিং এর কথা আপনাকে বলি। একটা হাত পা বেঁধে দিয়ে একটা সরকারকে কাজ করতে দেওয়া, আপনি যেই ইয়েগুলোর কথা বলছেন, অ্যাটর্নি জেনারেল, 3 বাহিনীর প্রধান, নতুন কমিটিতে 3 বাহিনীর প্রধান এবং অ্যাটর্নি জেনারেলটিকে বাদ রাখা হয়েছে। মানে আমি জাস্ট বলতে চাইছি আপনাকে যে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হলে বাংলাদেশের হিসাব অনুযায়ী, যে দেশে এখন পর্যন্ত সংসদে একটা পছন্দের বাইরে একটা প্রপোজাল আসলে ওয়াকআউটের অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি, একেবারে পার্লামেন্টকে কার্যকর করে তোলাটাই যেখানে একটা যুদ্ধ, সেখানে এই ধরনের আপনি যদি কমিটিটার প্রস্তাবনা দেখেন, আমি আসলে একটু চোখ বুলিয়েছি। সেখানে আমি দেখলাম যে যারা আছেন সেখানে বিরোধী দলীয় নেতা ছাড়াও প্রতিটা দলের একজন করে, বিরোধী দলের একজন করে সদস্যের কথা এখানে কমিটির প্রস্তাবিত কমিটি থাকবে প্রধানমন্ত্রী, নিম্ন কক্ষের স্পিকার, উচ্চ কক্ষের স্পিকার, দুই কক্ষের স্পিকার, তারপরে আপনার প্রধানমন্ত্রী, না আমি সরকারি দলেরই আসবে, দুই কক্ষের স্পিকার, দুটো কক্ষের স্পিকার, প্রধান রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, এটা নিশ্চয়ই সরকারি দল থেকে আসবে, এবং একজন প্রতিনিধি আপনার ওই যে প্রধান বিচারপতির একজন বিরোধী দলীয় নেতা। এবং আপনার বোধহয় একটা লাইন আছে, আপনি খেয়াল করেন, অন্য যে বিরোধী দল থাকবে তাদের একজন। এইবার আমার প্রশ্ন হচ্ছে 15টা বিরোধী দল গেল, 15টা বিরোধী দল গেল সংসদে, যারা একটা বা দুটো করে আসন পেয়েছে, তাদের সংখ্যা দাঁড়ায় কত? টোটাল বিষয়টা আমি আসলে এটা ফাংশনটা আমি অত ডিটেইলস জানি না। 7 জনের কমিটি, তার মানে অন্য সব দলের একজন করে থাকবে না, হয়তো অন্য দল থেকে, বাকি দলগুলো থেকে একজন, সব দল থেকে, অন্য বিরোধী দলগুলো থেকে একজন। আমি জানতে চাইছি যে ধরুন আমরা ওই হাইপোথেটিক্যালি, এটা তো একটা হাইপোথেসিসই চলছে, হাইপোথেটিক্যালি ডিসকাস করি আপনার সাথে যে ছোট তো অনেকগুলো দল এবার, এবং নতুন প্রেক্ষাপটে, নতুন বাস্তবতায়, নতুন ধরনের চিন্তা ভাবনায়, কে জানে কোন ধরনের রাজনৈতিক জোট আগামীতে আমরা দেখতে পাবো, কোনো আইডিয়া তো আমাদের নাই। তো সেই ক্ষেত্রে ধরে নিলাম যে 7টা বা 8টা ছোট দলের নেতারা আসলেন, আপনি 7 জনই কিভাবে সীমাবদ্ধ থাকবেন? তারা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দলের নেতা নন, আপনি তাদেরকে ইনক্লুড করতে বাধ্য নন অ্যাজ পার দ্য ডেফিনিশন। এক অর্থে অফকোর্স
তো এই যে জটিলতাটা আপনাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রকে তো পরিচালনা করতে হবে ভাই, রাষ্ট্রের যাকেই দেন, আমি ধরে নিচ্ছি আলোচনা মানে এখন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, কাজে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশাবাদী যে নির্বাচন হলে, এবং আমরা বিশ্বাস করি নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে। কিন্তু আমরা 10 বছর পরের কথাটা ভাবি না কেন? 10 বছর পরে আমাদের তরুণ বন্ধুরা এনসিপি ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারেন, সেই সময় তো তারা রাষ্ট্রটা পরিচালনা করেন একটা সম্পূর্ণ ভিন্ন ইস্যু। আপনি চাইলে একটা সিঙ্গেল এন্ড একটা রাষ্ট্রের খুব ব্যাপক কাজ মানে অকার্যকর করে রাখতে পারেন। আপনি এই কিছু উদাহরণ এই ইন্টারিম সরকারের সময় আপনি দেখতে পাবেন। ইন্টারিম সরকার হচ্ছে উপরের লেয়ারের সরকার, আমরা এই বোধহয় আপনার এই শোতে এর আগেও ডিসকাস করেছি। এই সরকারের কিন্তু ব্যাপ্তি একেবারে তৃণমূল পর্যন্ত নয়, ফলে হয়েছে কি সরকারের কিন্তু কাজ করা বা তার যে ডিসিশন যতই নোবেল হোক না কেন, তার ইন্টেনশন যতই ভালো হোক না কেন, কাজ করে বের করে আনাটা কিন্তু খুব টাফ এই সরকারের জন্য। ঠিক একইভাবে আপনি এমন পয়েন্টগুলোতে বড় দলগুলোর চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে যেয়ে আপনি এমন কিছু জটিলতা রাষ্ট্র পরিচালনায় তৈরি করছেন যেটা আসলে কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ আপনি যখন একটা চেঞ্জ আনবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে এমন আমি একটু শেষ করি, এমন কোনো চেঞ্জ আসার প্রয়োজন নাই যে চেঞ্জটা পরবর্তী সরকারের জন্য জটিল হয়ে দাঁড়াবে। কারণ 1 বা 2 টার্ম পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গায় আরেকটা দল আসতে পারে, তারাও ইকুয়ালি সাফার করবে। এই যে আমার তরুণ বন্ধু যেটা বললেন যে সংবিধানকে রিজেক্ট করেছে, বাংলাদেশের জনগণ রিজেক্ট করেছে মানে এক্সক্লুসিভ পাওয়ারকে, বাংলাদেশের জনগণ রিজেক্ট করেছে দানবকে, রাক্ষসকে, যার কোনো মানে এমন এক মাফিয়াকে যাকে শিশু গুলি করার জন্য যার কারো কোনো প্রয়োজন হয় না, কারো মানে কোথাও কোনো জবাবদিহিতার দরকার হয় না। স্রেফ আমি আজকে আপনাকে এবার একটা কথা বলি, আপনার যে ভোটাধিকার, আমার যে ভোটাধিকার, আমাদের সবার যে ভোটাধিকার, এটা যদি প্রতি 5 বছর পর পর আপনি শুধু এইটুকু ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রণয়ন করতে পারেন যে প্রতি 5 বছর পর পর প্রতিটা দলকে তার জনগণের কাছে যেতেই হবে এবং সেই জনগণের কাছ থেকে ম্যান্ডেট আনতে হবে, তখন কিন্তু অনেকখানি চেক অ্যান্ড ব্যালেন্স ডেভেলপ করে যায়। যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসি, এটা কি একেবারে ফ্ললেস না? কিন্তু যখন আপনি সিস্টেমটা রানিং রাখার আপনার সুযোগ আছে, তখন দানব হয়ে ওঠার সুযোগটা কম। এই যে আপনি নিয়োগ দিয়ে বা নিয়োগ পরিষদ বলেন, এনসিসি বলেন, এগুলোর চেয়ে আপনার প্রথম এবং প্রধান কথা হচ্ছে রাষ্ট্রের মানুষের নাগরিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া, মানুষের মানবিক মর্যাদাটা ফিরিয়ে দেওয়া। এই এক ধরনের ঐকমত্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যেটা হবে যে ক্ষমতার প্রবণতা হচ্ছে যখনই ক্ষমতাটা জবাবদিহিতার বাইরে চলে যাবে, তখন এসে ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সুযোগ থাকে। এই ক্ষমতা যেই ক্ষমতা গত 16-17 বছরে একেবারে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছিল, সেটার সূচনা সেই 2007-8 ইলেকশনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে ভিন্নভাবে করা হয়েছিল। 2014 বিনা ভোটের নির্বাচন, বেসিক্যালি আওয়ামী লীগ যেটা করেছে, এরা তো নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। একটা রাজনৈতিক দল হয়ে 100% বিরাজনীতিকরণের একটা পরিকল্পনার মাধ্যমে তারা নিজেরা অস্তিত্বহীন হয়ে গেছে। এই কারণে তারা যখন আন্দোলনের ডাক দিয়েছেন, দফা কিন্তু একটাই ছিল, হাসিনা তুই যা, আর কিচ্ছু না। ওই একটা কথা যে এর হাত থেকে মুক্তি চাই, তোমার হাসিনার পদত্যাগ চাই, এই দফা। সেখানে সংবিধানের প্রশ্ন কিংবা সেখানে মূলনীতির প্রশ্ন। আপনি একেবারে পরিষ্কার একটা কথা বলি, আপনার সামনে যদি অত্যন্ত পবিত্র একটা ধর্মগ্রন্থও থাকে, আর সেটা যদি পড়ে শয়তানের হাতে, তো সেখান থেকে সে কিন্তু তার মতো বহু কিছু বের করে নিবে, যেটা দিয়ে সে বহু শয়তানি করতে পারবে। কাজে বিষয়টা হচ্ছে আপনাকে সিস্টেমটা চেক অ্যান্ড ব্যালেন্সটার ক্ষেত্রে, যেটা আমার সম্মানিত সহ-আলোচক বললেন যে বাংলাদেশে যে 3টা মূল স্তম্ভ, তাদের মধ্যে পাওয়ার ব্যালেন্সটা অত্যন্ত জরুরি। এইখানেই একটা সেলফ চেক অ্যান্ড ব্যালেন্স থাকাটা দরকার। এবং সেইখানে যদি নিয়োগের জায়গাতে যদি আপনারা একেবারে বাধাহীন কোনো একটি সরকারকে দায়িত্ব দিয়ে দেন, তখন কি সেটি আসলে থাকবে? যেটি আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশন, বিচারালয় কিংবা দুদকের নিয়োগ নিয়েও তো আপনারাও প্রশ্ন করেছি অবশ্যই, কিন্তু আমাদের তো সুস্পষ্ট প্রস্তাবনা আছে এটা নিয়ে। আমরা তো ভেটিং নিয়ে কথা বলেছি, আমরা তো বেসিক্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংস্কার প্রস্তাবনা, সেটা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু আমরা জাতীয় সরকার নিয়ে কথা বলেছি। এবং এই ধরনের নিয়োগগুলো, হাইলি সেন্সিটিভ নিয়োগগুলো, সেগুলো কোনোটাই যেন দলীয় না হয়, সেই চেক অ্যান্ড ব্যালেন্সটারই কিন্তু আমাদের ফর্মুলা দরকার। আমাদের ফর্মুলা অন্য কিছুর প্রয়োজন নাই। এবং জাতীয় সরকারের অন্যদের নিয়োগে কোনো ভূমিকাই থাকবে না, সেই জাতীয় সরকার কতটা আসলে ব্যালেন্স করতে পারবে বলে মনে করেন? জাতীয় সরকার মানে কিন্তু সবারই অংশগ্রহণের সরকার। যেহেতু নিয়োগের ক্ষেত্রে তো তাদের কেন অংশগ্রহণ থাকবে না? অবশ্যই থাকবে। আমরা নিয়োগের ক্ষেত্রেও চাইছি তাদের অংশগ্রহণ, কিন্তু যেন বাধা তৈরি। দেখুন, আপনি বলছিলেন, আমি আপনার প্রথমেই একটা কথার সাথে দ্বিমত পোষণ করছি, যে এই ঐকমত্য কমিশনে তো বহু কিছু আমরা একমত হয়েছি এবং বহু ভালো দিক দেখার আছে। এখানে কিছু বিষয় নিয়ে সমস্যা এখনো আছে, ওটা আলোচনার মাধ্যমে ডিসলভ হবে। এই যে যেমন আজকে আলোচনা করছি।